এপির প্রতিবেদন, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি বাড়ছে। এবং সর্বশেষ জানাবো, ষড়যন্ত্র জোরদারের আভাস পাওয়া যাচ্ছে, মাথা চাড়া দিচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এপির প্রতিবেদন, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি বাড়ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর 1 বছর পেরিয়ে গেলেও ঐক্যের চেয়ে বাংলাদেশে বিভক্তির সুরি প্রকট হয়ে উঠেছে। কিন্তু এর পেছনে কারণগুলো কি? 2024 সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও তার ভারতে পালিয়ে যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন এক নতুন সূচনার দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ। 15 জুলাই 2024 শুরু হওয়ার সহিংসতায় শত শত মানুষের মৃত্যুর পর দেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার এবং দেশে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু 1 বছর পরই ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তা, ধর্মীয় মেরুকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিস্থিতিকে চ্যালেঞ্জিং করে তুলেছে। বিশৃঙ্খল রাজনৈতিক দৃশ্যপট, বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকট আকার ধারণ করেছে। হাসিনাকে উৎখাতের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একাংশ একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। দেশটির 2 প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং হাসিনার আওয়ামী লীগের প্রভাব বলয়ে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়ে এই জাতীয় নাগরিক দল এনসিপি গঠন করা হয়েছে। কিন্তু দলটির বিরোধীদের অভিযোগ, ইউনূস নেতৃত্বাধীন প্রশাসনের ঘনিষ্ঠ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধার জন্য বিশৃঙ্খলা তৈরি করছে এনসিপি। এদিকে দেশের বৃহত্তর ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী হাসিনা সরকারের শাসনামলের দমন নীতি কাটিয়ে 1 দশকেরও বেশি সময় পর সক্রিয় রাজনীতিতে ফিরে এসেছে। 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এই দলটির মাঠ পর্যায়ের শক্তি এখন অজানা। জামায়াত নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট আরও বিভক্ত হয়ে পড়েছে। মে মাসে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির প্রধান শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করছে সব দলই। একসময়ের নির্বাচনী জোট সঙ্গী বিএনপি এবং জামায়াত ইসলামী 2 দলই এখন প্রশাসন এবং বিচার বিভাগ, এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। নতুন সংসদীয় নির্বাচনের সময় নিয়েও তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট ঐকমত্যের অভাব বিভ্রান্তির সৃষ্টি করেছে। বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধানও এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বলেছিলেন, যে অবস্থান ইউনূস সরকারের পছন্দ হয়নি। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক এবং এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান মনে করেন, বিপ্লবী পরবর্তী মধুচন্দ্রিমা প্রায়শই দীর্ঘস্থায়ী হয় না এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বার্তার সংস্থা এপিকে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র এবং সমৃদ্ধি পুনরুদ্ধারের জন্য ব্যাপক প্রত্যাশার মুখোমুখি হয়েছিল, কিন্তু জনমত ছাড়া একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটা করা বিশেষভাবে কঠিন। নির্বাচনের আগে সংস্কারের ব্যাপারে বিভিন্ন দলের মধ্যে ঐক্য থাকলেও ঠিক কতটুকু সংস্কার হলে নির্বাচন দেওয়া যাবে এ নিয়ে রয়েছে ব্যাপক অনৈক্য। শেখ হাসিনার আওয়ামী লীগ এবং তৎকালীন বিরোধী দল জাতীয় পার্টি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশন। নানা সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তার সময়সীমা নির্ধারণ, দ্বিস্তরের সংসদ প্রবর্তন এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়ার মতো বিষয়। বিএনপি এবং জামায়াতে ইসলামীর শর্ত সাপেক্ষে কিছু ব্যাপারে একমত হয়েছে, তবে মৌলিক সাংবিধানিক সংস্কারের নানা প্রস্তাব নিয়ে আলোচনা জটিল আকার ধারণ করেছে। জামায়াত ইসলামীর নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে সংস্কার সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় দিতে চায়।
অন্যদিকে বিএনপির শুরুতে ডিসেম্বর এবং পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে 2025 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছে। অন্যদিকে সংস্কার ইস্যুতে এনসিপির বেশিরভাগ মতামতই জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে যায়। কুগেলম্যান মনে করেন, সংস্কারের ইস্যুটি দেশকে ঐক্যবদ্ধ করার কথা ছিল না, কিন্তু তার বদলে এটি নিয়েই আলোড়ন তৈরি হয়েছে। তিনি বলেন, যারা সংস্কার দেখতে চায় এবং আরও সময় দিতে চায় এবং যারা মনে করেন এখনই সময় এসেছে সবকিছু শেষ করে নির্বাচনের ওপর মনোযোগ দেওয়ার, তাদের মধ্যে বিভক্তি এখন স্পষ্ট। মানবাধিকার এবং ইসলামপন্থীদের উত্থান। ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশের মানবাধিকার ক্রমশ একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থতার জন্য প্রশাসনকে দায়ী করেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে, গত বছর শত শত হামলার ঘটনায় সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্যরা আক্রান্ত হয়েছেন। শেখ হাসিনার দলও কয়েক হাজার সমর্থককে গ্রেপ্তারের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, হাসিনার সরকারের অধীনে ঘটে যাওয়া বলপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু নিরাপত্তা খাতে স্থায়ী সরকার বা শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান তৈরির প্রতিশ্রুতি পূরণে খুব কম অগ্রগতি হয়েছে। এদিকে নির্বাচনের প্রস্তুতিতে থাকা ইসলামপন্থী দলগুলোর মধ্যে কেউ কেউ নারী অধিকারের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে এবং শরিয়া আইন প্রবর্তনের দাবি করে ক্ষমতার জন্য লড়াই করছে। কোনো কোনো দল বিএনপি বা জামাতে ইসলামের মতো বড় দলের সঙ্গে জোট গঠনের পরিকল্পনাও করছে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ধর্মভিত্তিক দলগুলো ঐতিহাসিকভাবে নির্বাচনের সাফল্য অর্জনে বরাবরই ব্যর্থ হয়েছে। তাদের উত্থান দেশটির রাজনৈতিক দৃশ্যপটকে আরও বিভক্ত করে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনৈতিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য। হাসিনার 15 বছরের শাসনামলে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার ছিল বাংলাদেশ। তার ক্ষমতাচ্যুতির পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার তুলনামূলকভাবে ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের দিকে বেশি ঝুঁকেছে। ইউনূসের প্রথম রাষ্ট্রীয় সফর ছিল মার্চ মাসে চীনে। সেই সফরে তিনি বিনিয়োগ, ঋণ এবং অনুদানের ব্যাপারে সহযোগিতার প্রতিশ্রুতি আদায় করতে পেরেছেন। অন্যদিকে ভারতের আচরণে তার পুরনো মিত্র হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কারণে ক্ষুব্ধতায় ফুটে উঠেছে। বিচারের জন্য শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধেও সাড়া দেয়নি ভারত। উল্টো হাসিনার পতনের পর বাংলাদেশিদের ভিসা দেয়া কার্যত বন্ধ করে দিয়েছে ভারত। তবে পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘের কাছ থেকে ডক্টর ইউনূস এখনও শক্ত সমর্থন পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা ধারণা করছেন, বিভিন্ন পরাশক্তির মধ্যে ভারসাম্য রক্ষার যে নীতি বাংলাদেশ এতদিন অনুসরণ করে এসেছে, ডক্টর ইউনূসের সরকার সেই পররাষ্ট্রনীতি অব্যাহত রাখবে। তবে কুগেলম্যান মনে করেন, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ট্রাম্প ফ্যাক্টর। জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে বাংলাদেশে ইউএসএআইডির তহবিল স্থগিত হয়ে যায়। অথচ হাসিনার ক্ষমতাচ্যুতির পর গুরুত্বপূর্ণ পুনর্গঠনের সময়কালে উল্লেখযোগ্য পরিমাণে মার্কিন সহায়তার প্রত্যাশা ছিল এই সহায়তার সংস্থাটির কাছে। কুগেলম্যান বলেন, ঢাকাকে এখন এমন একটি প্রথা বিরুদ্ধ মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে হবে, যেটি মূলত বাংলাদেশকে একটি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই দেখবে। ষড়যন্ত্র জোরদারের আভাস পাওয়া যাচ্ছে, মাথা চাড়া দিচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। পুরান ঢাকার মিডফোর্ট এলাকায় লালচাঁদ ওরফে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ব্যবসায়িক বিরোধের জেরে ঘাতক চক্র তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে তার দেহের ওপর নৃত্য করার মতো পৈশাচিকতা প্রদর্শন করেছে। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী ক্ষোভ এবং প্রতিবাদের ঝড় উঠেছে। ঘটনাচক্র এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের নাম উঠে এসেছে, যা দলের জন্য বিব্রতকর। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি বলেছেন, এটি শুধু একটি প্রাণনাশের ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি ভয়াবহ দৃষ্টান্ত। এই ধরনের ঘটনা একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর করছে। তিনি আরও
বলেছেন, আমাদের রাজনৈতিক আদর্শ ও নীতির সঙ্গে সন্ত্রাস এবং সহিংসতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, সে কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না। বলা বাহুল্য, দলীয় মহাসচিবের এই বিবৃতিতে হত্যাকাণ্ডের ব্যাপারে বিএনপির অবস্থান অত্যন্ত সুস্পষ্ট প্রতিলিত হলেও কয়েকটি রাজনৈতিক দল সহ বিভিন্ন মহল থেকে বিএনপির বিরুদ্ধে তীব্র ভাষায় বিষোদ্গার এবং সমালোচনা করা হচ্ছে। প্রতিবাদ সমাবেশ ও মিছিল করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, বিএনপি বিরোধী সমালোচনা ও কর্মসূচির মধ্য দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দল ও মহল রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। বিএনপি যাতে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে না পারে, সেজন্য দেশি বিদেশি একটা ষড়যন্ত্র শুরু থেকেই চলছে। বিভিন্ন ঘটনার সূত্র ধরে এই ষড়যন্ত্রের পালে হাওয়া লাগানোর অপতৎপরতা অব্যাহত আছে। সোহাগ হত্যাকাণ্ডকেও কাজে লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার একটি বক্তব্য স্মরণ করা যেতে পারে। তার আগে এটাও উল্লেখ করা দরকার, সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে যুবদলের 5 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। মোনায়েম মুন্না অভিযোগ করেছেন, পুলিশ যাদের বিরুদ্ধে ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ পেয়েছে তাদের গ্রেফতার করা হয়নি। তিনি উদ্দেশ্যমূলকভাবে মূল আসামিদের আড়াল করা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রশ্ন করেছেন, 9 জুলাইয়ের ঘটনা হঠাৎ করে 11 জুলাই ব্যাপক প্রচার পেল কেন? আগে কেন প্রচার পায়নি? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।